মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতি, লবণ চাষ, কৃষিকাজ ও মৎস্য আহরণ বাধাগ্রস্ত। সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি, মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বিরামহীন বৃষ্টি। হিমাগারে প্রতিনিয়ত বাড়ছে আলুর মজুদ, এপ্রিলেই শেষ কৃষকের স্টক, জুন থেকে চলছে সিন্ডিকেটের দাম বাড়ানোর পায়তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষের অর্থনীতি জীবন মৃত্যুর মাঝামাঝি সময় যায় কখনো কখনো। ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচল। মাঝে পুরোপুরি বন্ধ থাকলেও সম্প্রতি ঝুঁকি নিয়ে ওই রুটে চলাচল করছে স্বল্প সংখ্যক ট্রলার। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে ওই অঞ্চলের অর্থনৈতিক ক্ষতির চিত্র। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে আরেক সহকর্মী এহসান আল কুতুবি। বিদ্রোহী থ্রি ব্রাদারহুডের নেতৃত্বে ফেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ, ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে থাকে নাইক্ষ্যংছড়ি উখিয়া সীমান্তে। ওপারের সংঘর্ষের সময় ছোঁড়া মর্টারে মারা যায় দুজন। তম্ব্রু, ঘুমধুম, পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ক্যাম্পগুলো দখল করে নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাখাইনের মংডু পর্যন্ত, আর তাতেই বিপর্যস্ত হতে শুরু করে প্রায় 270 কিলোমিটারের বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন। বর্ডারের পাশে আমাদের লবণের মাঠ আছে, আপনার এই মৎস্য বলেন, আপনার প্রজেক্ট আছে, মৎস্যের চাষাবাদ করে। এখানে স্থানীয় গরিব লোকজন যারা আছে তারা তো খুব অসহায়, সবসময় বোম্বিং হচ্ছে এখানে। তার বোম্বিং হলে এটা কিসের বোম্বিং এটা বলতে পারে না, তবু সবাই আতঙ্ক। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় সেন্ট মার্টিনগামী নৌযান চলাচল। স্থবিরতা নেমে আসে প্রায় 20 লাখ টন লবণের যোগান আর কৃষিকাজে। বন্ধ হয়ে যায় টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম, ফলে বড় ধাক্কা লাগে সীমান্তের অর্থনীতিতে। অর্থনৈতিক ক্ষতির দুইটা কারণ থাকে। একটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ফর্মাল ট্রেড, যেটা মানে একটা ফর্মাল একটা বাণিজ্যের যে ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় 9 কোটি টাকার একটা ফর্মাল বাণিজ্য হয়, সেটা রীতিমতো বন্ধ হয়ে গেছে। কিন্তু আরেকটা ইনফর্মাল আছে, এটা হচ্ছে সীমান্তে যখন কোনো, এটা সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে, সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। জানা গেছে নাফ নদীর গোলাচর এলাকায় চর জেগেছে, তাই সেন্ট মার্টিন যেতে বাংলাদেশি ট্রলারগুলোকে কিছুটা পথ পাড়ি দিতে হয় নদীর মিয়ানমার অংশ দিয়ে। এতে বেড়েছে ওপার থেকে গুলি ছোঁড়ার ঘটনা। এজন্য বিকল্প চ্যানেলের প্রস্তাব দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। নাম নদী ছাড়া দামিলা হলে একটা বিকল্প রাস্তা, আপনার জিরুপন দিয়ে একটা জেরি করলে মানুষের চলাফেরা রেজি হয়। আর এই জেরিটা নিয়ে বন্দরের মালামূলগুলো যেগুলো নাম নদী দিয়ে এসে কোটি কোটি টাকা রাজস্ব, এটা দিয়েও এই ব্যবস্থা চলতে পারে। এদিকে টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্তের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। নৌযানগুলোকে বাংলাদেশি পতাকা উড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়, এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায়, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মিয়ানমারের সংঘাত অব্যাহত থাকায় নাফ নদীতে মাছ ধরতেও জেলেদের সময় বেঁধে দিয়েছেন স্থানীয় প্রশাসন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে উন্নতি হওয়ার কোনো লক্ষণই নেই। আর যদি তাই হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে টেকনাফ সেন্ট মার্টিনের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে দক্ষিণ শালধর,
মালি পাথর সহ বেশ কয়েকটি এলাকা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোতে। প্লাবিত নিচু এলাকার বাসাবাড়ি, রাস্তাঘাটে পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে পানি বেড়েছে সবকটি নদী, ছড়া ও খালে। পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও মাছের ক্ষের। দুর্ভোগে শত শত পরিবার। পানি থাকায় দীঘিনালার সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দর্শক, প্লাবনের খবর জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হচ্ছেন ফেনীর আরিফুর রহমান। আরিফ, একটু জানতে চাই নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর ভাঙা বাঁধ সংস্কারের প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো কিনা? নেন্সি, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর ভাঙ্গন কবলিত যে সকল স্থানগুলো রয়েছে সেই সকল স্থানগুলো দিয়ে এমন ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে যার কারণে হচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি একটু আগে খবর নিয়েছি ফেনীর ফুলগাজী উপজেলা এখন পর্যন্ত 8টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানে 2500টি পরিবার শতভাগ পানিবন্দী হয়ে পড়েছে। এখানকার আপনি দেখছেন যে বাসিন্দাদের যে অবর্ণনীয় যে দুর্ভোগ, সে দুর্ভোগের চিত্র কিন্তু আপনি দেখছেন যে এখানকার আমি এখন রয়েছি ফেনী পরশুরাম সড়কের নতুন মুন্সিরহাট এই এলাকা। এখানে হচ্ছে যে একদম হচ্ছে যে ফেনীর সাথে পরশুরামের যোগাযোগ শতভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে গেছে। এখানকার যে সকল বাসিন্দারা রয়েছে সে সকল বাসিন্দারা এখান থেকে সরে যাচ্ছে। এখন আমরা অনেক বাসিন্দার সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে ঘরে আসলে তাদের থাকার কিংবা রান্না বান্নার সে সুযোগ নাই। এমনকি অনেককে দেখেছি যে তারা বাজার থেকে হচ্ছে যে শুকনো খাবার সংগ্রহ করে তারা বাড়ি নিচ্ছেন, এবং ঘরে যে সকল শিশু, বৃদ্ধ যারা রয়েছে তারাও আসলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। এখানকার পানি উন্নয়ন বোর্ড কিংবা জেলা প্রশাসনের কাউকে এখন পর্যন্ত শুকনো খাবার কিন্তু বিতরণ করতে দেখিনি, এমনকি কোনো ধরনের আমরা সে খবরও পাইনি। ভাঙ্গন কবলিত যে সকল স্থানগুলো রয়েছে সেই সকল স্থানগুলো থেকে দিয়ে এখনো পানি ঢুকছে। সে পানি ঢুকা যখনই বন্ধ হবে তখনই তারা কাজ শুরু করবে। আপনাকে আমি যদি অতীতের ইতিহাস সম্পর্কে যদি বলি যে এর আগে 8 বছরে 82টি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এই সকল ভাঙ্গন শুধু এবার নয়, এটি হচ্ছে যে প্রতি বছর এখানকার বাসিন্দারা যেটি বলছে যে বিগত 50 বছর ধরে এখানকার মানুষরা এরকম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের কিন্তু দাবি হচ্ছে যে তারা ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। ন্যান্সি। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা খাগড়াছড়ি যেতে চাই। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, একটু জানতে চাই প্লাবিত এলাকার আজকের কি অবস্থা? আরিফ যেমনটা জানাচ্ছিল খুবই খারাপ অবস্থা সেখানকার, আপনার ওখানে কি অবস্থা? নেন্সি, খাগড়াছড়িতে মানুষের আসলে যারা যে সকল পানিবন্দী পরিবার রয়েছে তাদের আসলে দুর্ভোগের শেষ নেই। বাসা বাড়িতে যেমন তারা যেতে পারছেন না, তেমনি করে সড়কেও হাঁটা অনেকটা চলাচল দায় হয়ে পড়েছে। অর্থাৎ পানি উঠার ফলে যে ময়লা আবর্জনা সেগুলো যেমন বাসা বাড়িতে ঢুকেছে তেমনি করে সড়কে আসছে। সবকিছু মিলিয়ে রাস্তায় এক ধরনের চলাচল অনুপযোগী যেমন হয়েছে, তেমনি বাসা বাড়িতে ঢুকাটাও অনেকটা কষ্টসাধ্য হয়েছে। তবে মানুষের সবচেয়ে এই মুহূর্তে যে সংকটটি তীব্রভাবে দেখা দিয়েছে সেটি হচ্ছে বিশুদ্ধ পানির সংকট। কারণ এই বিস্তীর্ণ এলাকা, চেঙ্গি নদী তীরবর্তীর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানে সবকটি গ্রামেই মোটামুটি পানি বন্দী হয়েছে। মানুষ বেশ শত শত পরিবার সেখানে পানি বন্দী হয়ে আছে। সেসব এলাকার নলকূপ, মোটর সব ডুবে যাওয়ার কারণে বিশুদ্ধ পানির সংকটটুকু এখন তাদের জন্য তীব্রভাবে ধারণ করেছে। আর একই সাথে আপনার যারা আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেটিতে অনেকে যাননি, আবার কেউ কেউ গিয়েছেন। যারা গিয়েছেন তারাও কিন্তু সেখানে পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। অর্থাৎ শুকনো খাবার মজুদ তাদের কাছে নেই। এমনও কিছু মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে শুধুমাত্র পানি উঠার ফলে বাসা থেকে একটি মাত্র কাপড় নিয়ে তারা বাসা থেকে বের হয়েছেন। অর্থাৎ কোনো ধরনের টাকা পয়সা বা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটি নিয়ে তারা আসলে বের হতে পারেননি। যার কারণে দেখা যাচ্ছে তাদের কাছে যেমন নগদ অর্থের একটি সংকট রয়েছে, তেমনি করে শুকনো খাবারের একটি সংকট রয়েছে। আর এই মানুষগুলোর পাশে ঠিক দাঁড়ানোর মতো যেই সুযোগটুকু থাকছে জনপ্রতিনিধি এবং প্রশাসনের,
সরকারের সেটা এখনো উল্লেখযোগ্যভাবে নজরে আসেনি। অর্থাৎ মানুষগুলো এখন পর্যন্ত শুধুমাত্র ন্যূনতম কিছু খিচুড়ি হয়তো কেউ কেউ দিচ্ছেন, সেগুলো খেয়ে তারা অনেকটা দিন পার করছেন। তবে অনেকের বাসা বাড়িতে দেখেছি আমরা যে তাদের একাধিক ছেলে মেয়ে রয়েছে, সেই ছেলে মেয়েগুলোর আসলে খাবার যোগান দেওয়ার মতো ক্ষমতা এখন সক্ষমতা অনেকের কাছে নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি, আমার এই ক্যামেরার সামনে দেখেন যে অনেকগুলো ছেলে মেয়ে পানিতে হাঁটছে, অনেকগুলো পরিবার তাদের বাসা বাড়ির দোকানপাট পরিষ্কার করছে। বাসায় চুলো জ্বালানোর মতো কোনো অবস্থা নেই, বাসায় রান্না বান্না করার মতো কোনো অবস্থা নেই। এইসব মানুষগুলো কিন্তু পানিতেই কালকে থেকে এখন পর্যন্ত ঠাঁই নিয়ে আছে এভাবে, যার কারণ তাদের কাছে আসলে এই বাচ্চা বা পরিবারের মানুষগুলো নিয়ে কিভাবে খাবেন, কি করবেন, সেই বিষয়টি নিয়ে তারা আসলে অনেক বেশি চিন্তায় রয়েছেন। একই সাথে হচ্ছে বাসা বাড়ির সব তেজস্বপত্র, জিনিসপত্র এবং ফ্রিজের ইলেকট্রনিক সামগ্রী সবগুলো যে পানিতে ভাসছে, সেগুলো পরিষ্কার করে আসলে তারা বাসায় ঢুকার মতো যে অবস্থা, সেটি এখন তাদের কাছে নেই। ঠিক এই মুহূর্তে তাদের এখন দরকার প্রশাসনিক বা জনপ্রতিনিধিদের সহযোগিতা। অপরদিকে আমরা দীঘিনালা উপজেলার যে মেরুং এলাকা রয়েছে, সেখানেও 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে এবং সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালার সাথে রাঙামাটির লংগদু ও বাগাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। নেন্সি। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মানিকগঞ্জের 2 জন। এর মধ্যে 12 বছরের মাদ্রাসা ছাত্র সৈয়দ মাহমুদ সাভারে সংঘর্ষের সময় বাসার নিচে গুলিবিদ্ধ হন, আর রাজমিস্ত্রি তুহিন প্রাণ হারান নারায়ণগঞ্জে কাজ শেষে বাসায় ফেরার পথে। একমাত্র পুত্র সন্তান আর উপার্জনক্ষম মানুষকে হারিয়ে কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। মরার দিনও একটা কথা বলে গেছিলাম যে আমি শুয়েছিলাম, তখন আজান দিল, বললো আব্বু উঠবে না। এই কান্না সন্তান হারা এক বাবার, কিছুতেই থামছে না আহাজারি। মানিকগঞ্জের সিংগাইরের বাহাদুর খান এক ছেলে আর 2 মেয়েকে নিয়ে থাকতেন সাভার নিউ মার্কেটের একটি ভাড়া বাসায়। গত 20 জুলাই সংঘর্ষের সময় বাসার নিচে নেমে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা পড়ুয়া সৈয়দ মাহমুদ। পরে হাসপাতালে মেলে তার নিথর দেহ। ওইখানে যে আরো কিছু ছেলেরা ছিল যে ওই ধোঁয়া দেখতে গিয়েছিল, ওই ধোঁয়া দেখতে গিয়ে সেটাই ওর গুলি লাগে। ছায়াদের স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবার। মা বাবা চেয়েছিলেন কোরআনের হাফেজ বানাতে, এখন তছনছ সব। বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা, কোনো ম্যাচ একটা ম্যাচে ও দেখা বাদ দিত না, প্রত্যেকটা ম্যাচ দেখতো। আর ওর খুব ইচ্ছা ছিল ও ডিফেন্ডার হবে। বাবাকে সারাক্ষণ খুঁজে ফিরছে 3 বছরের আয়াত। 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন রাজমিস্ত্রি তুহিন। 3 দিন হাসপাতালে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা মানিকগঞ্জের পরিবারের সদস্যরা। আমি জানি না কিভাবে আমি একাই সন্তানটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমার সংসার একমাত্র আমার স্বামী ছিল, আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার সাথে না। এখন কি করে খাইবো, কখনো যাইবো, সেইটাই তো ওও দিশা পায় না, আমরাও দিশা পাই না। স্বজনহারা এসব মানুষ জানে না কষ্টের এই কথা কাকে জানাবে, কোথায় বা দিবে বিচার। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সরকারি বরাদ্দের প্রায় 4,500 মেট্রিক টন চাল সরবরাহ করেন দেউলিয়া হতে চাওয়া সেই ওসমান গনি। টাকা সরাতে কর্মকর্তাকে দিয়েছিলেন অনিয়মের প্রস্তাব, কবজা করতে না পারায় সটকে পড়েন। এদিকে তার সম্পদ গোপন করার খবর যমুনা টেলিভিশন প্রচার হলে নড়ে চড়ে বসে প্রশাসন। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। একটি, দুটি, তিনটি নয়, মিলেছে ওসমান গনির 6টি অটো রাইস মিলের সন্ধান। সবগুলোই নওগাঁর মহাদেবপুরে। নিজের নামে 3টি, 2টি স্ত্রীর নামে, আর বড় ভাই রাজ্জাকের সাথে যৌথ মালিকানায় আছে একটি। এসব মিল থেকে চলতি বছরের সরকারি বরাদ্দ ছিল 4,353 মেট্রিক টন চাল, টাকার অঙ্কে প্রায় 20 কোটি টাকার পণ্য। কিন্তু এক মুঠো চাল সরবরাহ করেনি ওসমান গনি, ভঙ্গ করেছেন শর্ত। এতে জেলার সংগ্রহ লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, বিব্রত স্থানীয় মিল মালিক নেতারা। ডিসি ফুড মহোদয় নওগাঁতে উনি এই বিষয়টা দেখার কথা, যে উনি চাল দিল না, কিন্তু তার মিল চলতেছে। সরকার এরা পদক্ষেপ নিয়ে মিল তার
সিলগালা করা দরকার। এই যখন অবস্থা তখন কি করছে খাদ্য বিভাগ? জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে জানা গেল আরেক ঘটনা। সরকারি ক্রয়ের মাধ্যমে টাকা সরাতে কর্মকর্তাকে অনিয়মের প্রস্তাব দেওয়ার অভিযোগ মিলল ওসমান গনির বিরুদ্ধে। সরকারি যে নির্দেশনা আছে যে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে, কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না, বললেন যে না আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারব। অনিয়মের প্রস্তাবে কর্মকর্তা রাজি না হওয়ায় চাল সরবরাহ না করেই সটকে পড়েছেন ওসমান গনি। শুধু তাই নয়, 267 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 252 কোটি 24 লাখ টাকার ঋণ পরিশোধ না করে দেউলিয়া আদালতে দায়মুক্তির মামলা করেছেন তিনি। সম্পদ গোপন করে দেউলিয়া হতে চান ওসমান, এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। সরকারি বরাদ্দের চাল পরিশোধ না করার দায়ে ওসমানের মিলগুলোর নিবন্ধন বাতিল সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। বিগত মৌসুমগুলোতে আমরা দেখেছি যে যারা চাল পরিশোধ করেনি তাদের ক্ষেত্রে লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। তা আমরা আশা করি খুব শীঘ্রই ওনার মিলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার লাইসেন্স বাতিল সহ আর কি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, নীতিমালায় কি কি আছে, এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা তদন্ত করব। খাদ্য বিভাগের হিসেবে ওসমান গনির 6টি অটো রাইস মিলের পাক্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 10,000 মেট্রিক টন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। প্রতিনিয়ত অবাক করছে আলুর বাজার। গত 3 বছরে দাম বেড়েছে দ্বিগুণ। হিমাগারে মজুদ হচ্ছে আগের তুলনায় বেশি। ব্যবসায়ীদের দাবি আলু আবাদ ও সংরক্ষণের খরচ বেড়েছে। তার উপর জমি থেকেই আলু কিনে নিচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক আর বড় বেনিয়ারা। জুন মাসে কৃষকের মজুদ ফুরালেই দাম বাড়ানোর সিন্ডিকেট করছেন তারা। আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন। আলু ছাড়া বাংলাদেশের চলেই না। বছরে চাহিদা প্রায় 80 লাখ টন, কিন্তু উৎপাদন হয় আরও বেশি। তারপরও গত 3 বছর ধরে আলুর দাম বাড়ছে। শেষ 1 বছরেই দর বেড়েছে প্রায় 50 ভাগ। রাজধানীতে আলুর সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার। সপ্তাহে 7 দিনই এখানে যোগান আসে রংপুর, জয়পুরহাট, বগুড়া আর মুন্সিগঞ্জ থেকে। সব দোকানে ডায়মন্ড কিংবা সাদা আলুর মজুদ বেশি। জানা গেল প্রতিটি 65 কেজির বস্তা এখানে বিকোচ্ছে 3200 টাকায়, অর্থাৎ কেজিতে দাম পড়ছে 50 টাকা। পাশেই পাইকারি ব্যবসায়ীরা পাল্লা হিসেবে সেই আলু বিক্রি করছেন 55 টাকা দরে। জানালেন ব্যবসায় ভাটা পড়েছে, কেননা চড়া দামের কারণে আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নিম্নবিত্তরা। প্রয়োজন না হলে কিনছেন না মধ্যবিত্তরাও। এরা বাজার কমলে বেচে না। হিমাগলরা স্টক পার্টি কলেস্টোর দোষ না, যা জায়গা বলে মুজুম দাম বলে, যেমন আমি 10,000 বস্তা আলু রাখছি, আমি বাজার কমছে বেচতেছি না, অটোমেটিক বাজার বেড়ে যায়। চাষের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, বদলির দাম বাইরে গেছে। জমিন আগামীতে তো যেই জমিন গেছে বার রাখছে 2000 টাকা, এই বছর এই জমিন 5000 টাকা গন্ডা। দোকানদারের মধ্যে কোনো গুজারে হইতেছে না। প্রত্যেক মাসে 5000, 6000, 7000 টাকা রোজগার দিতেছে। মানে ব্যবসা ধরছি, এই লোকের টাকা বানা, ওই লোকের টাকা বানা, ছাড়তেও পারি না। আমার ফ্যামিলিতে আলু লাগে মনে করেন নিম্নে ধরেন 2 কেজি, হয়তো 2 দিন খেতে পারি, কিন্তু এখন সেখানে আমি আলুর দাম বাড়াতে আমি নিতেছি মাত্র 1 কেজি। অনেক ক্ষেত্রে আমি আধা কেজিও নেই, কারণ আদার সদাগুলি তো আমাকে করতে হয়। ভাবতে অবাক লাগে। আমাদের ছোটবেলা তো বটেই, কয়েক বছর আগেও আলু খেয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তেরও নানা ধরনের খাবারের চাহিদা মেটানো গেছে এবং সেই আলুর দাম স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই আলুর দাম বেড়ে অস্বাভাবিক হয়ে গেছে এবং সেটির ব্যাখ্যা হিসেবে নানা ধরনের যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা গেছে, জুন মাসে যখন কৃষকের কাছে আলুর মজুদ শেষ হয়ে আসে, এরপরই জুলাই থেকে আগস্ট মাসে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত 3 বছরে এই প্রবণতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। সরকারি হিসাবে 25 ভাগ অপচয় ধরে দেশে আলুর উৎপাদন 1 কোটি টনের বেশি, যার 60 ভাগই সংরক্ষণ হয় হিমাগারে খাবার হিসেবে। এর মধ্যে 10% কোল্ড স্টোরেজ মালিকদের, 10 ভাগ কৃষকের আর বাকি 40 ভাগ মজুতদারদের। এর বাইরে সব আলু বীজ হিসেবে রাখা হয় পরের মৌসুমের জন্য। হিমাগার মালিকদের দাবি, সরকারি হিসেবের চেয়ে গত মৌসুমে উৎপাদন কম হয়েছে, তাই জুন নয় এপ্রিলেই শেষ হয়ে গেছে কৃষকের স্টক। হয়তোবা পরিবহন সংকট দেখাচ্ছে তারা, বা ব্যবসায়ীরা ওইভাবে আলু নিচ্ছে না। রাস্তাঘাটে তো নিরাপত্তার অনেক সমস্যা, এই জন্য রাস্তাঘাটে হয়তো আলুটা কম যাচ্ছে। খুচরা ব্যবসায়ী আছে, ওরা একদম বেশি লাভ করতেছে। ওরা চিন্তা করতেছে যে 1 বস্তা অথবা 2 বস্তা আলু 100 কেজি, 150 কেজি, 200 কেজি আলু বিক্রি করে 1000 টাকা লাভ করার চিন্তা করতেছে। দেশে আলু আবাদের নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কমছেই না। সবজির যোগান বেশি থাকার পরও দাম নাগালের বাইরে। ডিম আলুর দামও চড়া। সামুদ্রিক মাছ বাজারে পর্যাপ্ত আসার পরও দাম বেশি। সব মিলিয়ে প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে আসা ট্রাক ভর্তি এসব সবজি নামানো হচ্ছে নগরীর চৌমুহনী বাজারে। পর্যাপ্ত যোগান থাকার পরও ৮০ থেকে ১০০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। প্রায় প্রতিটি সবজির দাম নাগালের বাহিরে হওয়ায় বাজার থেকে পণ্য কেনায় যেন মুশকিল হয়ে যায়। বেগুন ১২০, বরবটি ও ঢেঁড়স ৮৫ এবং কাকরল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি কমলে দাম কিছুটা কমবে বলছেন বিক্রেতারা। সবারই কষ্ট, বাড়লে সবারই কষ্ট লাগে। একটা জিনিস ১০ টাকা জিনিস ২০ টাকা কিনলে কেমন লাগে, সেম জিনিস সবারই কষ্ট হয়। বৃষ্টি পড়লে মনে করেন সবজিগুলো পাতা লতা জিনিস ফসল নষ্ট হয়ে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে সবজির দাম আরও কমবে, ৩০-৪০ টাকার মধ্যে সব কিছু চলে আসবে। বৃষ্টি হলে দাম বাড়বে, মাল নষ্ট হয়ে যাবে, তার কারণে একটু সবজি অর্ধেক উঠবে। যে জায়গায় ১০০ কেজি ওঠে এই জায়গায় উঠবে ২০ কেজি। ঊর্ধ্বমুখীর এই বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা ডিম আলু খেয়ে যে দিন পার করবেন তারও কোনো গতি নেই। প্রতি ডজন ডিমের দাম ১৫০ ও আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আমরা বারবার জিনিসের দিকে তাকাতে হয়, আবার পকেটের দিকে তাকাতে হয়। লাস্টে সামান্য কিছু কিনে চলে যেতে হয় আর কি। কার সাথে না হলে কি করেছে আপনার ১ ডজন ডিম ১৫০ টাকা, মানে কি অনেক কিছু। গত বছর আগে এই বছর কি করেছে আপনার বাড়তি হলে কি করেছে প্রায় প্রতি ডজন ২০ থেকে ৩০ টাকা বাড়তি। আমিষের চাহিদা মেটানো মাছের বাজারও বেশ চড়া। ইলিশ কেজি প্রতি ২০০০, গলদা চিংড়ি ১৩০০, রূপচাঁদা আকার ভেদে ৪৫০ থেকে ৮৫০, পাবদা ও কাতল ৪০০ এবং রুই মাছ ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অ্যাটলিস্ট 30 to 40% বেশি দাম। রুই মাছ যেটা ৩২০ টাকা কিনছি সেটা ৪০০ টাকা কিনতে হয়েছে। আমাদের মধ্যবিত্তদেরকে জবাই করে দিচ্ছে। মাছের দাম এখানে ছড়া, কি বলবো, মানে আমাদের আওতার বাইরে আর কি। এগুলো ২-১৫ দিনের ভিতর কিছু মাছ কালেকশন হলে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, এখন আজ নিয়ন্ত্রণ নাই। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোটা আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে রাজশাহী নগরীর প্রায় ৩ শতাধিক ক্যাফে রেস্তোরাঁ ব্যবসায় ধস নেমেছে। ক্রেতা না থাকায় প্রতিদিন কয়েক লাখ টাকার লোকসান হচ্ছে। খাবার বিক্রিও কমে গেছে 4 ভাগের 1 ভাগ। তাই ফাঁকা সময় কাটাচ্ছে কর্মচারীরা। অনেকে কোনো মতে রেস্টুরেন্ট চালালেও কর্মচারীদের বেতন নিয়ে পড়েছেন শঙ্কায়। অনেকে আবার ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাও করছেন। রাজশাহী শহরে অরোরা রেস্টুরেন্টের ৩টি শাখা। কিছুদিন আগেও সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগমে ভরপুর থাকত। এখন একদমই ভিন্ন চিত্র। ৫৭ জন কর্মচারী মিলে এই রেস্টুরেন্টে তাদের ৩টি শাখায় প্রতিদিন প্রায় লাখ টাকার বিক্রি হলেও ক্রেতা না থাকায় এখন 4 ভাগের 1 ভাগে বিক্রি নেমে এসেছে। এমন অবস্থায় কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে শঙ্কায় পড়েছে কর্তৃপক্ষ। যে পরিস্থিতি, তার উপরে ব্যবসা নাই, তারপর ৫৭ জন, এতজনের স্টাফ, এতজনের টাকা পয়সা, বিজনেস তো এটা। বিজনেস যদি না হয় তো আমি কাউকে তো বেতন দিতে পারবো না। রাজশাহীর ৩ শতাধিক ক্যাফে রেস্তোরাঁয় সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকত, কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, নাশকতার শঙ্কা আর কারফিউয়ের কারণে ক্রেতা নেই। কেউ কেউ খরচ চালাতে না পেরে প্রতিষ্ঠান বন্ধের কথাও ভাবছেন। ২০-২৫ দিন যাবৎ ব্যবসার হাল খুবই খারাপ, ধস নেমেছে বললেই চলে। আগে যে তুলনায় সেল হতো সেই তুলনায় নাই। এখন কোনোদিন কাস্টমার আসে, কোনোদিন নাই। আর বিশেষ করে 0 পয়েন্ট এলাকায় মানুষ একটু সচরাচর আসতো। এই গণ্ডগোলের কারণে মানুষ একেবারেই সন্ধ্যার পরে শূন্য হয়ে। ব্যবসা অবস্থা খুবই খারাপ। যেখানে আমাদের আগে 25-30 আসছিল, তো সেখানে এখন মাত্র 2000 নামে আসছে। ছাত্র নাই, ছাত্র ছাড়া তো আমাদের রেস্টুরেন্ট চলবে। রেস্টুরেন্ট এখন বন্ধ করে দেওয়া না ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের, তখন আমাদের রাস্তায় নামতে হবে। রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের সিংহভাগই শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় চরম বিপাকে মালিকপক্ষ। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতি কমাতে সকল রেস্তোরাঁয় ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার আবেদন করেছেন ব্যবসায়ীরা। গত মাসের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা,
তার জন্য যে রেস্টুরেন্ট সেক্টরে যে ধসটা নেমেছে, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নাই যে আমরা হয়তো আগামী 10 তারিখে খুলবে বা 15 তারিখে খুলবে, এই ধরনের কোনো নির্দেশনা পাইনি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সেচ কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার অন্তত 2000 কৃষক। সেচ পরিচালনা কমিটির সাথে দ্বন্দ্বের জেরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সেচ কার্যক্রম বন্ধ রাখে। তাতে জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। 2300 একর জমির বিভিন্ন ফসলের সাথে সাথে বোরো আমন মৌসুমের ধান উৎপাদনও পড়েছে হুমকির মুখে। তবে কৃষকদের কাছে দ্রুত পানি সরবরাহ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছে জেলা প্রশাসন। বোরো আমনের ভরা মৌসুমে বীজতলা করা হলেও বাঁশবাড়িয়া এলাকার অধিকাংশ জমিতে পানি নেই, ফলে ধান আবাদের জন্য জমি তৈরি করতে পারছেন না কৃষক। এতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বীজতলাতেই নষ্ট হচ্ছে চারা, সাথে নষ্ট হচ্ছে ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল। বড়াল নদী থেকে 5টি পাম্পের মাধ্যমে 2300 একর জমির সেচ দেওয়া হয়। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও কৃষক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে 7 জুলাই থেকে সেচ পাম্পগুলো বন্ধ করে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। চারা তো সে পছন্দ হতেছে, চারার বয়স হয়ে গেছে, জমিতে সেচ দিয়ে চারা লাগাবো, কিন্তু সেই সেচ দিতে পারতেছে না। ভুট্টা লাগিয়েছে এখানে, ভুট্টা পানির অভাবে দানা ভালো হচ্ছে না, এখন শুকিয়ে মারা যাচ্ছে। কিছু স্বার্থবাদী লোক তাদের স্বার্থ হাসিলের জন্য এই 2000 কৃষকের মুখের দিক না চায়া তারা পানি উন্নয়ন বোর্ডের লোকের মাধ্যমে এই স্কিমটা বন্ধ করে দিছে। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের আওতায় জমি হওয়ার কারণে ভূগর্ভস্থ পানি তোলারও কোনো সিস্টেম এখানে নাই, তাই বিকল্প কোনো পথ নাই, তাই আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে সেচ বন্ধ রাখার বিষয়টি পুরোপুরি অস্বীকার করছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নিরাপত্তার সাথে তালা পরিবর্তন করা হয়েছে, তবে এর জন্য এই না যে আমরা প্রকল্পের শেষ কার্যক্রম বন্ধ করেছি। আপাতত শেষ কার্যক্রম চলমান আছে, বাট বর্ষা মৌসুম হয় শেষ কার্যক্রম প্রয়োজন হচ্ছে না। সেচ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলছেন জেলা প্রশাসক। এখানে সেচ কার্য চলছিল, কৃষি উৎপাদন চলছিল, সেটাই চলা জন্য নির্বাহী প্রকৌশলী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাকে অবহিত করেছেন। হালকা সেচ প্রকল্পের আওতায় চলতি বছর বাঁশবাড়িয়ায় 68 হেক্টর বোরো আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্রুত পানি সরবরাহ না হলে বোরো আমনের পাশাপাশি অন্যান্য ফসল চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 35 এইচএসসি শিক্ষার্থীকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হলো। শুক্রবার রাতে বাকিদের জামিননামা কারাগারে না পৌঁছানোয় আজ তাদের ছাড়া হতে পারে। এ সময় কারামুক্ত ও তাদের স্বজনরা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানায়। এর আগে বিকেলে সরকারের বিশেষ উদ্যোগে সারা দেশে মোট 78 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিনে কারামুক্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাতটা স্বস্তির হলো, কারণ তারা ঘুমানোর জন্য নিজের বিছানাটাই পাবেন। ক্ষোভ বুকে নিয়ে আপনজনের অশ্রুসিক্ত আলিঙ্গনের দৃশ্য কেরানীগঞ্জের জেলখানার ফটকে। ফোন চেক করছিল, ফোনে কোনটা আন্দোলনের একটা ছবি পাইছিল আর কি। মাদ্রাসা পড়ে আমাদেরকে পাইলেই শিবির ট্যাগ, এই ট্যাগ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ঢুকাই দিতেছে। আমি আন্দোলন ছিলাম না, আমার রাস্তা থেকে রাস্তা পারাপার হওয়ার সময় পুলিশ ধইরা বক্সে রাখছিল, তারপরের দিন থানায় নিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে দেখেন? সমর্থন করি অবশ্যই, আমি একটা শিক্ষার্থী হিসাবে। বাজার করতে গেছে, আমার পেছন থেকে পুলিশ গুলি করছে, পেছন দিয়ে ঢুইকা সামনে দিয়ে বের হয়েছে। মেডিকেলে ভর্তি হয়েছিল, মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা নেওয়ার পর আমি বের হয়েছি, তারপর আমি পুলিশ ধরে নিয়ে আসছে। আমরা শিক্ষার্থী, আমরা নিজের অধিকারের জন্য লড়ছি। মামলা থেকে অব্যাহতি চাই। আমি একটা পরীক্ষার্থী হিসাবে আমি পরীক্ষা দিতে পারবো, এর জন্য আমি গর্বিত। আন্দোলন চলবে, সরকারের পতন না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে। এদের মধ্যে কেউ গ্রেপ্তার হন বাসা থেকে, কেউ বা আবার রাস্তা দিয়ে যাওয়ার সময়। মামলা মিথ্যা উল্লেখ করে স্বজনরা তা প্রত্যাহারের দাবি জানান। আমি মেম্বার 5 বছর মেম্বার ছিলাম। আমি মানে এত একটা কষ্ট পাইছি, এরা নামাজ পড়তে গেছে, নামাজটা ধইরা আইন না, তারপরে হেরা কাস্টডিতে ঢুকাইছে। সুস্থ আন্দোলন হয়, শান্তিপূর্ণ আন্দোলন হয়,
তাইলে যাইতে আমার কোনো আপত্তি নাই। নেটে ছাড়ে না একটা ছবি পাইছিল, এই জন্য আমার ছেলেরা গ্রেপ্তার করছে। 14 গোষ্ঠীর কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না, অথচ ওর নামে শিবিরের দেয়া মামলা আসছে। ছেলেটারে যেন মামলা থেকে মুক্তি করে। স্কুলে যাবে, কলেজে যাবে না, কোচিংয়ে যাবে না, কোর্টে ধরাবে। যেই মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যাক, খোদার গজব লানত পড়ুক। সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও ঢাকা জেলায় 42 জনের জামিন মঞ্জুর হয় শুক্রবার বিকালে। জামিননামা পৌঁছানোই আজ কেন্দ্রীয় কারাগার থেকে 35 জন ছাড়া পান। আইন মন্ত্রণালয় জানিয়েছে আজ সারা দেশে 78 জন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থাপনায় জামিন দেয়া হয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।